ধনী হতে চাইলে টাকা আয় করুন কম আর খরচ করুন বেশি। আমি ভুল বলিনি আর আপনিও ভুল শুনেননি। রবার্ট কিওসাকি তার লেখা রিচ ড্যাড সিরিজের তৃতীয় বই গাইড টু ইনভেস্টিং এখানে এমনটাই বলেছেন যে ধনী ব্যক্তিরা আয় করে কম আর খরচ করে বেশি। কথাটা শুনতে একটু অদ্ভুত শোনালেও এটাই সত্যি, কারণ পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিরা যেমন ইলন মাস্ক, মার্ক জুকারবার্গ, ল্যারি পেজ, ডোনাল্ড ট্রাম্প, আর্নল্ড শোয়ার্জনেগার এবং এরকম আরো অনেক ব্যক্তি নিজেদের জবের জন্য স্যালারি নেন মাত্র $1। খুব অদ্ভুত তাই না? কিন্তু কেন তারা মাত্র $1 বেতন নেন, কিভাবে এত কম টাকায় তারা এত ধনী হলেন আর কিভাবে তারা তাদের খরচ বহন করেন, সবকিছু আমরা বুঝতে পারবো আজকের ভিডিওটি দেখার পর। এছাড়া ধনীরা কিভাবে চিন্তা করে, কিভাবে ইনভেস্ট করে, কিভাবে তারা ধনী থেকে আরো ধনী হয়, এসব নিয়েও রবার্ট কিওসাকি তার এই বইটিতে আলোচনা করেছেন। এটা রিচ ড্যাড সিরিজের তৃতীয় বই, আর আগের দুটি বইয়ের রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে। এই ভিডিওটি দেখার পর ডেসক্রিপশন বক্স থেকে সেগুলো দেখে নিতে পারেন, কারণ রিচ ড্যাড সিরিজের প্রত্যেকটা বই আসলে অসাধারণ এবং এক একটা মাস্টারপিস। তো আজকের এই ভিডিওতে আমরা মোট 5টা লেসন আলোচনা করব। লেসন নাম্বার 1, টাকা দিয়ে টাকা তৈরি করুন, অথবা আপনি বলতে পারেন অ্যাসেট দিয়ে অ্যাসেট তৈরি করুন। রবার্ট একদিন ছোটবেলায় তার বন্ধু মাইকের বাবা অর্থাৎ রিচ ড্যাডের সাথে সি বিচে হেঁটে যাচ্ছিলেন, আর রিচ ড্যাড তাকে একটি বাংলো বাড়ি দেখিয়ে বললেন যে এই বাড়িটি তিনি কিনেছেন। রবার্ট বেশ অবাক হলো, কারণ সে জানতো রিচ ড্যাডের স্যালারি ততটা বেশি নয়, অর্থাৎ রিচ ড্যাড তখনও ততটা ধনী হয়ে ওঠেননি। তাহলে এই বাড়ি তিনি কিভাবে কিনলেন? এই প্রশ্নের উত্তরে রিচ ড্যাড বলেন, এই বাড়িটি আমি নিজে কিনেছি নাকি, এটা তো কিনেছে আমার বিজনেস। অর্থাৎ রিচ ড্যাড তার বিজনেসের প্রফিটের টাকা দিয়ে এই বাড়িটি কিনেছেন। আসলে সব ধনী ব্যক্তিরাই এই কাজটাই করে। তারা একটা অ্যাসেট তৈরি করতে পারলে সেই অ্যাসেটের টাকা দিয়ে দ্বিতীয় আরেকটা অ্যাসেট কিনে, তারপর দুটি অ্যাসেটের টাকা দিয়ে আরো দুটি অ্যাসেট কিনে, এভাবে দিন দিন তাদের অ্যাসেটের সংখ্যা বাড়াতে থাকে। অর্থাৎ তারা অ্যাসেট দিয়ে অ্যাসেট তৈরি করে বা টাকা দিয়ে টাকা তৈরি করে। লেসন নাম্বার 2, আয় করুন কম আর ব্যয় করুন বেশি। ভিডিওর শুরুতে যে কথাটা আমরা বলছিলাম, রবার্ট কিওসাকি তার এই রিচ ড্যাডের সাথে কাজ করার জন্য প্রতি ঘন্টায় 10 সেন্ট বেতন পেতেন, আর একদিন তিনি তার বেতন বাড়ানোর জন্য রিচ ড্যাডের কাছে রিকোয়েস্ট করেন। কিন্তু রিচ ড্যাড তার বেতন তো বাড়ালেনই না, উল্টো যতটুকু স্যালারি পেতেন সেটাও বন্ধ করে দিলেন। আর তারপর তিনি রবার্টকে বললেন, আমি চাই না তুমি একজন সাধারণ এমপ্লয়ির মতো মাইন্ডসেট তৈরি করো এবং স্যালারির উপর নির্ভরশীল হয়ে পড়ো। সাধারণ এমপ্লয়িরা কিভাবে চিন্তা করে? তারা সবসময় চিন্তা করে তাদের স্যালারি কিভাবে বাড়ানো যায় আর এক্সপেন্স কিভাবে কমানো যায়। কিন্তু বিজনেসম্যানরা স্যালারি বাড়ানোর ব্যাপারে চিন্তা করে না, কারণ স্যালারি যত বেশি হবে তত বেশি তাদেরকে ট্যাক্স দিতে হবে। তাই তারা নিজেদের জন্য ক্যাশ টাকায় স্যালারি না নিয়ে বরং ব্যবসার স্টক বা শেয়ার আকারে স্যালারি নেয়, আর এই স্টকের উপর বা ইনভেস্টমেন্টের উপর তাদেরকে কোনো ট্যাক্স দিতে হয় না। এটা ট্যাক্স কমানোর একটা বৈধ উপায়, যে কারণে ভারতে আম্বানি, আদানি, টাটার মতো ব্যক্তি থাকার পরও সর্বোচ্চ করদাতা হন অভিনেতা অক্ষয় কুমার। কিন্তু প্রশ্ন হলো, এত কম স্যালারি নেওয়ার পরেও কিভাবে তারা নিজেদের খরচ বহন করে? আসলে তাদের সমস্ত খরচ তাদের কোম্পানি বহন করে এবং তাদের সম্পত্তিগুলো তাদের কোম্পানির নামে থাকে। আর একটা কোম্পানিতে যখন অনেক শেয়ার হোল্ডার থাকে তখন ওই কোম্পানির নামে যত সম্পত্তি আছে তার মূল্য অনেক কম ধরা হয়, কারণ ওই সম্পত্তির মালিক এখন অনেক ব্যক্তি, আর এত মালিক হওয়ার কারণে ওই সম্পত্তি বিক্রি করা ঝামেলাদায়ক। তাই তার মূল্য কাগজে কলমে অনেক কম ধরা হয়, আর এই কম মূল্য হওয়ার কারণে ট্যাক্সের পরিমাণও অনেক কম আসে। এই হলো কম আয় করার বা কম স্যালারি ধরার মূল কারণ। এবার আসি কেন আমাদেরকে খরচ বৃদ্ধি করার কথা বলা হয়েছে। খরচ বা এক্সপেন্স আসলে দুই রকম, এক গুড এক্সপেন্স, দুই ব্যাড এক্সপেন্স। টাকা দিয়ে কোনো অ্যাসেট তৈরি করা, কোথাও টাকা ইনভেস্ট করা, বই কেনা, কোনো সেমিনার অ্যাটেন্ড করা, কোনো কোর্স করা বা এডুকেশনাল পারপাসে টাকা খরচ করা, এগুলো হলো গুড এক্সপেন্স। আর এই জায়গায় খরচ করলে আপনি এখান থেকে টাকা হোক বা ভালো কিছু হোক অবশ্যই রিটার্ন পাবেন। অন্যদিকে টাকা খরচ করে কোনো লাইবিলিটি কেনা বা শো অফের জন্য টাকা খরচ করা, অপচয় করা, এগুলো হলো ব্যাড এক্সপেন্স। ধনী ব্যক্তিরা সবসময় যেখানে টাকা খরচ করে সেই খাতগুলো হলো গুড এক্সপেন্স, অর্থাৎ তারা টাকা দিয়ে অ্যাসেট তৈরি করে, বিজনেসে টাকা ইনভেস্ট করে, অথবা এমনভাবে টাকা খরচ করে যেটা তাদেরকে কিছু না কিছু শেখাবে, তাদের উন্নতি করবে। এর ফলে তাদের কয়েক ধরনের সুবিধা হয়, যেমন 1, তাদের টাকা ইনফ্লেশনের হাত থেকে রক্ষা পায়, 2, তাদেরকে ক্যাশ টাকার উপর ট্যাক্স দিতে হয় না, আর 3, তাদের টাকা থেকে ইনভেস্টের মাধ্যমে তারা আরও টাকা ইনকাম করে। লেসন নাম্বার 3, অ্যাকুয়ার EEE। EEE হলো এডুকেশন এক্সপেন্স এবং এক্সেস ক্যাশ। এডুকেশন বা শিক্ষাটা জরুরি, তবে এখানে স্কুল, কলেজ বা প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা বলা হয়নি, বরং ফিনান্সিয়াল এডুকেশনের কথা বলা হয়েছে। আর রিয়েল ফিনান্সিয়াল এডুকেশন কিন্তু সাধারণ বা প্রচলিত শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে আপনি কখনোই শিখতে পারবেন না। স্কুল, কলেজ আপনাকে আয় ব্যয়ের হিসাব করা শেখাবে, কম্পাউন্ডিং এর সূত্র ব্যবহার করতে শেখাবে, ডেবিট এবং ক্রেডিটের ব্যালেন্স করতে শেখাবে, ট্যাক্স ক্যালকুলেট করতে শেখাবে। কিন্তু কিভাবে কম্পাউন্ডিংকে ব্যবহার করে ধনী হওয়া যায়, কিভাবে বিজনেস করে সফল হওয়া যায়, কিভাবে আইনের মধ্যে থেকে ট্যাক্স কমানো যায়, কিভাবে অ্যাসেট তৈরি
করা যায়, লায়াবিলিটি কমানো যায়, এগুলো আপনাকে স্কুল কলেজ কখনোই শেখাবে না। তারা আপনাকে কখনো ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভের পথ দেখাবে না। এটা আপনাকে নিজের চেষ্টায় শিখতে হবে, জানতে হবে। আর এজন্য একাডেমিক বইয়ের পাশাপাশি ফিনান্সিয়াল বইগুলো পড়ুন, ব্যাংকিং সিস্টেম, মানি সিস্টেমের ইতিহাস জানুন, সফল ব্যক্তিদেরকে ফলো করুন। এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা হলো এমন একটা বিষয় যেটা আপনি বই পড়েও জানতে পারবেন না। এজন্য আপনাকে ফিল্ড ওয়ার্ক করতে হবে। আপনি যখন একটা বিজনেস করবেন তখন আপনি আপনার অভিজ্ঞতা থেকে এমন অনেক কিছু জানতে পারবেন যেটা পৃথিবীর কোনো বই আপনাকে শেখাতে পারবে না। আর এক্সপিরিয়েন্স কিন্তু সবসময় গুড এক্সপিরিয়েন্স হবে এমন নয়, এটা ব্যাড এক্সপিরিয়েন্সও হতে পারে। বিজনেস বা ইনভেস্টমেন্টে লস হওয়ার সম্ভাবনা রয়েছে। রিচ ড্যাড বলেন, কোনো ব্যক্তি ব্যবসায় সফল হওয়ার আগে অন্তত 3 বার তাকে ব্যর্থ হতে হয়। আর এই ব্যর্থতাকে একটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা হিসেবে দেখতে হবে। ব্যর্থতা থেকে বা ভুল থেকে শিক্ষা নিয়ে আবার চেষ্টা করতে হবে, আর এভাবে ততবার চেষ্টা করতে থাকতে হবে যতক্ষণ না আপনি সফল হন। এক্সেস ক্যাশ। রিচ ড্যাড বলেন, প্রথম 2টি অর্থাৎ এডুকেশন এবং এক্সপিরিয়েন্স অর্জন করার জন্য আমাদেরকে যতটা এফোর্ট দিতে হবে, তৃতীয়টির জন্য ততটা এফোর্ট দিতে হবে না। কারণ যে ব্যক্তির কাছে ফিনান্সিয়াল এডুকেশন এবং এক্সপিরিয়েন্স থাকবে তার কাছে টাকা অটোমেটিক্যালি আসবে। আর তার হাতে যখন পর্যাপ্ত টাকা হবে তখন সেই টাকাকে ইনভেস্ট করতে পারবে এবং এটা দিয়ে অ্যাসেট তৈরি করতে পারবে, আর তা থেকে আরও টাকা ইনকাম করতে পারবে। লেসন নাম্বার 4, ইনভেস্টমেন্ট ইজন্ট রিস্কি। বেশিরভাগ মানুষই ইনভেস্ট করতে চায় না, কারণ তারা মনে করে ইনভেস্টমেন্ট একটা রিস্কি বিষয়। কিন্তু রবার্ট কিওসাকি বলেন, ইনভেস্টমেন্ট কখনো রিস্কি হয় না, বরং ইনভেস্ট না করাটাই রিস্কি বিষয়। আপনি যদি ইনভেস্টমেন্ট না করেন তাহলে কখনোই আপনার সম্পদ বৃদ্ধি করতে পারবেন না, আপনার অবস্থা পরিবর্তন করতে পারবেন না। এদিকে ইনফ্লেশনের কারণে এবং ট্যাক্সের কারণে আপনার যে জমানো টাকা সেটার মান দিন দিন কমতে থাকবে। তাই ইনভেস্ট না করাটাই বরং একটা বোকামি। আর যেসব মানুষ ইনভেস্ট করে লসের সম্মুখীন হয় তাদের কাছে প্রপার ফিনান্সিয়াল নলেজ এবং এক্সপিরিয়েন্স কোনোটাই থাকে না, তাই তারা ভুল জায়গায় ভুল সময় ইনভেস্ট করে। ফিনান্সিয়াল নলেজ না থাকা অথবা ফিনান্স সম্পর্কে ভুল নলেজ থাকা, ভুল জায়গায় ইনভেস্ট করা, শর্টকাট খোঁজা, এগুলোই বরং রিস্কি। তাছাড়া রবার্টের মতে কোনো ইনভেস্টমেন্টই কখনো বৃথা যায় না। আপনি ইনভেস্টমেন্ট থেকে প্রফিট না গেইন করতে পারলেও অভিজ্ঞতা এবং শিক্ষা অবশ্যই অর্জন করতে পারবেন, যেটা আপনাকে পরবর্তীতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তাই ইনভেস্ট করতে কখনো ভয় পাওয়া উচিত নয়। লেসন নাম্বার 5, স্টার্ট টুডে। পৃথিবীতে যত বিখ্যাত ফিনান্সিয়াল বই আছে এবং তাদের অথর যারা আছেন, যেমন মর্গান হাসেল, জিম রন, ওয়ারেন বাফেট সহ আরো বহু মানুষ বারবার একটাই কথা বলেছেন, সেটা হচ্ছে ধনী হতে হলে আপনাকে পাওয়ার অফ কম্পাউন্ডিং সম্পর্কে জানতে হবে এবং এটাকে নিজের লাভের জন্য কাজে লাগাতে হবে। এমনকি রবার্ট কিওসাকিও এই বইতে একই কথাই বলেছেন। আর কম্পাউন্ডিং এর একটা বৈশিষ্ট্য হলো আপনি এখানে যত দীর্ঘ সময় দিবেন ততই আপনি প্রফিট বেশি করতে পারবেন। এজন্য যত দ্রুত সম্ভব ইনভেস্ট করা উচিত, কারণ আপনি যত কম বয়স থেকে ইনভেস্টমেন্ট শুরু করবেন তত কম বয়সে আপনি ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন এবং তত দ্রুতই আপনি রিটায়ার করতে পারবেন। তাই অনেক টাকা জোগাড় করে, অনেক আয়োজন করে বড় আকারে ইনভেস্ট করার অপেক্ষা না করে বরং আজ থেকেই কাজ শুরু করুন। আপনার কাছে যতটুকু সঞ্চয় আছে এবং যতটুকু সম্ভব আপনি ততটুকু দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করুন। আপনি যদি কোনো চাকরি করে থাকেন তাহলে নিজের স্যালারির একটা অংশ দিয়ে নিজের ব্যবসা তৈরির কাজ শুরু করে দিন। অন্যের জন্য কাজ না করে নিজের জন্য কাজ করুন, নিজের ব্যবসা প্রতিষ্ঠিত করুন। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধু এবং কাছের মানুষদের সাথে শেয়ার করবেন। আর এ ধরনের ফিনান্সিয়াল বইয়ের রিভিউ পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।